জোরদার মুলুকদার আনা সাধারণ গরিব মানুষ ডরে হিন্দু মানুষ হুমকি দিলে বইয়া থাকুন লাগে ডরে আইয়ে রাখতে হলে ওদের নেনটা দরদা মরদা ভাঙ্গা লিখতেছিল কথা কো না গেরিল মেলি সব ভাঙ্গা নিতে থাকা। খুব অসাধারণ দৃষ্টিনন্দন একটি মন্দির ছিল, সেই মন্দির ভেঙে ফেলা হয়েছে। এখন এখানে একদম কিছুই নেই, কেউ আসলে বুঝতেই পারবে না যে এখানে একটি মন্দির ছিল একসময়। তার কোনো ধ্বংসাবশেষও অবশিষ্ট নেই, একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ভবনের সামনের যে অংশটা আমরা দেখিয়েছিলাম সেটারই চত্বরের অংশ হচ্ছে এটা। এই ঘরটা অনেক বড় একটি ঘর, হ্যাঁ, কক্ষটা অনেক বড়। সাধারণত জমিদার বাড়িগুলোতে কিন্তু নাচঘর থাকতো, তো এটাকে মোটামুটি একটা দেখতে নাচঘরই মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন কি চমৎকার, কি নান্দনিক, কি অসাধারণ। এখন আমি একটু উঠোনে যেতে চাই। এই বাড়ির উঠোনে, অর্থাৎ একদম মূল চত্বরে। প্রত্যেকটা জমিদার বাড়িতে সাধারণত এমন চত্বর থাকতো, তো এই বাড়িতেও রয়েছে। সাংবাদিকরা আসলে আপনি একটু ঘুরে ঘুরে দেখান, কথাবার্তা বলেন, সত্য যা যা তা বলেন, এবং যারা যাগুলো দখল করে খাচ্ছে তাদের থেকে আপনি হুমকির শিকার হন। মাঝে মধ্যে আপনাদের ঘরে এসে দরজা ভেঙে ফেলে আপনাকে মারধর করার চেষ্টা করে। এগুলো আমি অবশ্যই একদম বিনা কাটে আমি ইউটিউবে দেব। একই এলাকায় তিনটি জমিদার বংশ, শুনে ভেতরে কিছুটা কিউরিসিটি কাজ করছেন আপনার? তিনটি পাওয়ারফুল জমিদার বংশ, তারা ঠিক কীভাবে একই এলাকায় তাদের জমিদারি মেনটেন করেছেন, এটা জানার ভেতরে তীব্র আগ্রহ না? আমারও আগ্রহটা প্রচুর, সে কারণে তাদের বাড়িতেই যাচ্ছি আজকে, অর্থাৎ আড়াইহাজার উপজেলার গোপালদি জমিদার বাড়িতেই যাচ্ছি। তো সব সময়ের মতো আমি আমার যাত্রা শুরু করেছিলাম পুরান ঢাকা সূত্রাপুর থেকে, রিকশায় করে গুলিস্তান এসছি। গুলিস্তান থেকে সাধারণত আড়াইহাজার যাওয়ার সরাসরি বাসই রয়েছে, কিন্তু আমাকে মদনপুর যেতে হবে। মদনপুর থেকে আমার সাথে আরেকজন সঙ্গী যুক্ত হবে আমার, তো তাকে নিয়ে একসাথে সেদিক থেকেই যাব আড়াইহাজার। সে কারণেই আমি গুলিস্তান থেকে স্বদেশ বাসের টিকিট কেটে 50 টাকায় যাচ্ছি মদনপুর। আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে সেখান থেকে যাব গোপালদি জমিদার বাড়িতে। সেই বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি সেই জমিদাররা একের পর এক তারা কিভাবে মেনটেন করে নিজেদের জমিদারি পরিচালনা করেছেন সেই ইতিহাসগুলো আপনাদেরকে জানাবো। আপাতত আছি হানি ফ্লাইওভারে, ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছি। ভালো লাগছে খুব, বাতাসের চাপটাটা মুখে চোখে মুখে এসে লাগছে। আমার ভ্রমণের আনন্দটা আরও বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। আমি পুরান ঢাকা থেকে মদনপুর চলে আসলেও আমার বন্ধু মদনপুরে থেকে মদনপুর বাস স্ট্যান্ডে এখন আসতে পারেনি, তাই আমি তার জন্য অপেক্ষা করছি আর রোদে পুরে পুরে শুটকি হচ্ছি। অবশেষে আমার ফ্রেন্ড ওমর ফারুক চলে আসছে। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে বিয়েটা, অবশ্যই এটা না, তার সবচেয়ে বড় পরিচয় এবং যেটা আমার থেকে ওরা বেশি ডিফারেন্ট করে সেটা হচ্ছে একজন শিক্ষক, কিন্ডারগার্টেন শিক্ষারত অবস্থায় আছে, শিক্ষকতারত। তো ও ফাইনালি আসছে, এখন আমরা দুজন মিলে যাব গোপালদি, সেখানে গিয়ে সব ঘুরে দেখবো একসাথে। চলেন যাওয়া যাক। আমরা গোপালদি যাওয়ার জন্য মদনপুর বাস স্ট্যান্ড থেকে লোকাল সিএনজিতে উঠেছি। ভাড়া নিচ্ছে 100 টাকা করে জনপ্রতি। সেখান থেকে সিএনজিতে ওঠার পর পুরো রাস্তাতেই কনস্ট্রাকশনের কাজ চলছে। রাস্তা প্রচুর পরিমাণে ভাঙা আর ধুলোবালি। আমার ক্যামেরা রক স্টাডি মোড়ে থাকায় ভাঙা রাস্তার ঝাঁকিটা বোঝা যাচ্ছে না ততটা। ভাগ্য ভালো মাস্ক নিয়ে এসেছিলাম, নয়তো ধুলোবালিতে মরার দশা হতো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাস্তার এই ধকল বদলে গেল প্রকৃতির অকৃত্রিম সতেজতায়। আড়াইহাজারের এই রাস্তাগুলো যে এতটা সুন্দর হতে পারে সেটা না আসলে বোঝা যেত না। রাস্তার দুই ধারের দৃশ্যগুলো এক কথায় অসাধারণ, যেদিকে চোখ যায় শুধু শান্তি। জ্যাম নেই, ধুলোবালি নেই, একদম ছিমছাম একটা পরিবেশ। আমরা যাচ্ছিলাম গোপালদি জমিদার বাড়িতে, কিন্তু সত্যি বলতে এই পথ চলাটাই মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। দুই পাশের এই মনোরম রূপ আর খোলা বাতাস সব মিলিয়ে মনে হচ্ছে আশাটা সার্থক হয়েছে। জমিদার বাড়িতে পৌঁছানোর আগেই রাস্তার এই সৌন্দর্যটুকু একটা বাড়তি পাওনা। এখন দেখা যাক সেই ঐতিহাসিক জমিদার বাড়িতে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। অবশেষে আমরা চলে এসেছি অনেক ধকল সহ্য করে, যে গোপালদি পৌরসভা আছে সেখানে। এখান থেকে আমাদেরকে অটোতে করে যেতে হবে যে গোপালদি জমিদার বাড়ি বা সদাসদি জমিদার বাড়ি সেখানে। তো দেখি অটো বা রিক্সা সিএনজি কী পাই, যাই। গোপালদি বাজার থেকে আমরা অটো নিয়েছি, ভাড়া নিচ্ছে 40 টাকা। তো খুব ঘুপচি এলাকা, অনেক সরু গলি আছে, তো যাচ্ছি। ভালোই লাগছে, বাকি এলাকার ওইভাবে কেউ বেশি চিনে না, খুব জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। তা প্রায় প্রত্যেকটা জমিদার বাড়ির ক্ষেত্রেই সেম অবস্থা, যেখানেই যাই যখনই যাই অনেক জিজ্ঞেস করে ম্যাপ
খুঁজে বের করে যেতে হয়, সহজে গিয়ে সোজা সাপটা পাওয়া যায় না। এটা আমাদের বাংলাদেশের যতগুলো সরকার এ পর্যন্ত এসছে এবং যারা এখনও বর্তমান, প্রত্যেকের জন্য একটা লজ্জা। এত ভালো ভালো প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো পরে পরে ধ্বংস হয়ে যাচ্ছে। স্বয়ং যে এলাকাতে এই স্থাপনাগুলো রয়েছে সে এলাকার মানুষরা এগুলো জানেন, অথচ এগুলো দেখার জন্য বহির্বিশ্ব থেকে, ইউরোপ থেকে মানুষরা আসে। লজ্জা। অবশেষে চলে এলাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন গোপালদি বা সদাসদি জমিদার বাড়ি, দুই নামে পরিচিত। তো পরিচিত হলেও কিন্তু কেউ এখানকার মানুষ অত বেশি চেনে না, অনেক জিজ্ঞেস করে করে আসতে হয়েছে। পেছনে দেখতে পাচ্ছেন অসাধারণ চমৎকার নান্দনিক একটি ভবন, কি নয়নাভিরাম দৃশ্য। কিন্তু এর যে সৌন্দর্য, এটা দেখে খুশি হওয়ার চেয়ে প্রত্যেক জমিদারের বাড়িতে গিয়ে আমাদেরকে ব্যথিতই হতে হয় বেশি। তো এখানে এসেও তার ব্যতিক্রম না, এখানেও সে ব্যথিত হচ্ছি। তো বাড়ির সামনের সাইডে রয়েছে আমরা, একদম ফ্রন্ট সাইডে। আমরা ভেতরে প্রবেশ করব, ঘুরে ঘুরে সব কিছু দেখবো এবং ইতিহাসগুলো আপনাদেরকে জানাবো। আমরা এবার হাঁটতে হাঁটতে বাড়ির যে চত্বর, সেই চত্বর এসছি। চত্বর অনেক বড় একটি এরিয়া, হ্যাঁ, এবং পুরোটা বন জঙ্গলে বেষ্টিত হয়ে গেছে। আমি এটার মধ্য দিয়ে হাঁটছি চত্বরটা। আমি একটু পেছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো, তখন ভালো মতো বুঝতে পারবেন। এ হচ্ছে বাড়ির কন্ডিশন, দেখতে পাচ্ছেন কি চমৎকার, কি নান্দনিক, কি অসাধারণ। এখন আমি একটু উঠোনে যেতে চাই। এই বাড়ির উঠোনে, অর্থাৎ একদম মূল চত্বরে। প্রত্যেকটা জমিদার বাড়িতে সাধারণত এমন চত্বর থাকতো, তো এই বাড়িতেও রয়েছে। ওইটা পুরোটা ঝোপঝাড়ে গাছ দিয়ে আবৃত হয়ে গেছে। হ্যাঁ, এই ভবনটা বেশ খানিকটা, মানে মন্দের ভালো যেটাকে বলা চলে, কিছুটা ভালো আছে ওইগুলোর তুলনায়, এবং এখানে বসতিও রয়েছে, অনেকে বসবাস করছেন। তো ভবনের সামনের যে অংশটা আমরা দেখিয়েছিলাম সেটারই চত্বরের অংশ হচ্ছে এটা। আর এর পাশে রয়েছে আরেকটি, এটারও উপরের ভবন মেবি ছিল, উপরেও দোতলা ছিল, কিন্তু হয়তো এটা ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে একটি ভবন। আর এখানে রয়েছে আরেকটি দ্বিতল ভবন, এটির অবস্থা খুবই নাজুক। একদম গাছপালা, বটগাছ, শেকড়, লতা পাতা সব কিছু দিয়ে একদম আবৃত হয়ে বেষ্টিত হয়ে আছে এই ভবনটিও। এর পাশাপাশি আরেকটি রয়েছে চত্বরে, হচ্ছে চারকোনা শেপের টোটাল চত্বর। এই চারকোনা শেপের টোটাল চত্বরটার অবস্থা হচ্ছে এই। এটাও দ্বিতল দেখা যাচ্ছে, বাকি উপর একটি কক্ষ দেখা যাচ্ছে। তার মানে এটাও দ্বিতল ভবন ছিল, হয়তো উপরেরটা ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে গেছে আস্তে আস্তে অবহেলা অনাদরে। আর আমি একটু যদি ঘুরিয়ে দেখাই, টোটাল অবস্থা হচ্ছে এই গোপালদি বা সদাসদি জমিদার বাড়ির। আর এখানে প্রচুর ময়লা রয়েছে, হ্যাঁ, প্রচুর ময়লা রয়েছে। আর এবার আমরা যদি আর একটু চত্বরের এই ভবনটিতে প্রবেশ করি, ভবনটিও দেখতে পাচ্ছেন চতুর্পাশে আসলে বসতি রয়েছে। এখানে লোকজন বসবাস করছেন, তারা রান্নাবান্নার কাজের জন্য জোগাড় যন্ত্র করছেন। তো এদিকে আমরা যদি চত্বর থেকে হেঁটে আবার এদিকে যাই, এদিকে দেখেন আরও একটি অংশ রয়েছে, একদম ঝোপঝাড় হয়ে গেছে পুরো বাড়িটা। হাঁটতে হাঁটতে আমরা এই যে এখানে চলে আসলাম। এখানেও দেখতে পাচ্ছেন ফ্যামিলির বসবাস রয়েছে। তো এগুলো সবগুলোই জমিদার বাড়ির অংশ। এটা হচ্ছে আমরা চত্বর, যেটা একদম চত্বরের একদম মূল বাড়ির একদম পেছনের অংশে রয়েছি। এরপর এদিকেও যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে, এগুলো পুরোটাই আসলে জমিদার বাড়ির এরিয়া। তো এদিকে একটি পুরাতন ভবন দেখা যাচ্ছে, যেটা একদম জঙ্গলের মধ্যে রয়েছে। এটা হয়তো কেউ ঘুরতেও আসবে না এখানে, এটা এতটা ভেতরে। এই যে, আচ্ছা, এটা হচ্ছে ভবন বললেও এটা হচ্ছে এই যে জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়ির শৌচাগার, এবং চারটি শৌচাগার এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং খুবই ভঙ্গুর, এগুলোকে কেউ ব্যবহারও করেছেন। সেখানে আবর্জনা রয়েছে, ময়লা রয়েছে, আমি দেখেছি, বাকি ক্যামেরার দিকে নিয়ে যাওয়া সম্ভব না। তো সব কিছু মিলিয়ে হচ্ছে এই জমিদার বাড়ির শৌচাগার, যেখানে জমিদাররা একসময় তাদের প্রয়োজন সারত, সেই শৌচাগারের অবস্থা এখন ঠিক এমন। আর প্রত্যেকটা জমিদার বাড়ির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একটি কুয়া, একটি না একাধিক কুয়াও থাকতো, তার মধ্যে এখানেও একটি রয়েছে। এই যে আমার পেছনে, আমি দেখেন ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, কুয়ার অবস্থা দেখেন, কুয়াটা পুরোটা ভরে গেছে। এখানে এটা কোন গাছ, লাউ গাছ বা কুমড়ো গাছ হতে পারে। তো এখানে চাষও করা হচ্ছে, হ্যাঁ, ছোটোখাটো পরিসরে বলা যায়। আর এ হচ্ছে
মোটামুটি কুয়ার স্ট্রাকচারাল অবস্থা, কুয়া ভেঙে চুরে একদম একাকার হয়ে গেছে। আর এখানে আসলে অনেক কিছুই রয়েছে দেখার মতো। হ্যাঁ, এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অনেকগুলো সেই আমলেরই ভবন দেখতে পাচ্ছি, যেগুলো একদম ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে গেছে, এগুলো নাই। অনেকগুলো ওই যে বন জঙ্গল লতা পাতা এগুলোর আবরণে আবৃত হয়ে গেছে, দেখাও যাচ্ছে না। তো অনেক কিছুই রয়েছে, এখানেও একটি ছোট রয়েছে। তো প্রত্যেকটার কন্ডিশন এতটাই নাজুক, এতটাই ভঙ্গুর যে কোনটা কী ছিল সে সময়ে এটা বোঝাই মুশকিল। তো আমরা এবার মূল বাড়িতে প্রবেশ করব। কুয়াও দেখা শেষ, মূল বাড়িতে প্রবেশ করে আরেকটু বিস্তারিত দেখব এবং চেষ্টা করব ছাদেও যাওয়া যায় কিনা, সেখান থেকে একটু বাড়িটা দেখানোর। আর আমি এরকম প্রত্যেকটা বড় বড় জমিদার বাড়িতে আসলেই আমি সবচেয়ে বেশি যেটাকে মিস করি সেটা হচ্ছে আমার একটি ড্রোন নেই। একটি ড্রোন থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম এই জমিদার বাড়িগুলো কত বড়। আমি এর আগে গিয়েছিলাম রাউজান উপজেলার জমিদার বাড়িতে, রামধন জমিদার বাড়ি, ওটাও বিশাল এরিয়া, হেঁটে শেষ করা যায়নি, এত বড় একটি এরিয়া। তারপর আমি গিয়েছিলাম মুরাপাড়া জমিদার বাড়িতে, ওটাও অনেক বড় একটা এরিয়া নিয়ে নির্মিত। এর পাশাপাশি আজকে এসছে গোপালদি জমিদার বাড়িতে, এটাও অনেক বড় এরিয়া নিয়ে নির্মিত। কিন্তু আমি ড্রোন না থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, বোঝাতে পারছি না যে এরিয়াটা কত বড়। আমি হাঁটছি আর টুকটাক ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলেন এবার একটু ভিতরের দিকে যাওয়া যাক। আচ্ছা, আমরা প্রথমে এসে একদম লাস্ট কর্নার থেকে শুরু করেছিলাম বাড়িটা দেখা। তো এখন দেখতে দেখতে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে এ বাড়ির সদর দরজা। তো এই দেখতে পাচ্ছেন, এখান দিয়েই মূলত এই 3 বংশের পদচারণার স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়িতে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে এই বাড়ির সদর গেট। হ্যাঁ, এখান দিয়ে প্রবেশ করতে হয়। দেখতে পাচ্ছেন কি চমৎকার নকশা রয়েছে, একটু জুম করে দেখাই, কি চমৎকার লতা পাতার নকশা রয়েছে এখানে। তো ওখানে সামনে একটি সিঁড়ি দেখা যাচ্ছে, জানি না সিঁড়িটা কতটুক যাওয়া যাবে। দেখতে পাচ্ছি উপরে উঠছি, তো হ্যাঁ উপরে একটি অংশ, এই যে এই ভবনের ছাদে আমরা আসতে পেরেছি। এবং এখানে আরও একটি সিঁড়ি দেখা যাচ্ছে, অর্থাৎ এই দিক দিয়েও আরেকটি সিঁড়ি দেখা যাচ্ছে এবং অনেক উঁচু। এটা হচ্ছে সিঁড়ি ঘর। তো সিঁড়ি আর উপর দিকেও ছিল, কিন্তু সিঁড়িগুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমরা যতটুকু উঠতে পারলাম এই, বাকি চেয়েছিলাম ওই যে দোতলার ওই ভবনগুলোতে যেতে। এখানে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে, যারা ঘুরতে আসে বা টুকটাক দেখতে আসে দর্শনার্থী, তারা অনেকে এই ঘরগুলোর নাকি মানসম্মান রাখে না। যারা এখানে বসবাস করছে তারা বলে মানসম্মান রাখে না বলতে কী কথা মিন করেছেন, কি বুঝিয়েছেন আমি সেটা বুঝতে পারিনি। আপনারা বুঝতে পারলে অবশ্য কমেন্টস করে জানাবেন। নারায়ণগঞ্জের গোপালদি এলাকাটি ইতিহাসের এক অনন্য সাক্ষী। প্রায় 1 শতাব্দী আগে এখানে গড়ে উঠেছিল তিনটি ভিন্ন বংশের জমিদারি, যা স্থানীয়ভাবে সদাসদি জমিদার বাড়ি নামেও পরিচিত। সর্দার, তেলি এবং ভূঁইয়া, এই 3 বংশের দাপটেই একসময় শাসিত হতো এই অঞ্চল। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ভূঁইয়া জমিদার বাড়ি। এই বংশের মূল ভিত্তি স্থাপন করেছিলেন 2 ভাই, হরিচন্দ্র ভূঁইয়া ও কানাইচন্দ্র ভূঁইয়া। তাদের শাসনকালে এই প্রাসাদটি হয়ে উঠেছিল অত্র অঞ্চলের অন্যতম ক্ষমতার কেন্দ্র। স্থাপত্যশৈলীর দিক থেকে ভূঁইয়া বাড়িটি যেমন ছিল সুসংহত, তেমনি এর নির্মাণ শৈলীতে ফুটে উঠেছিল সে সময়ের আভিজাত্য। জরাজীর্ণ দেয়াল আর শ্যাওলা ধরা ইটগুলো আজও দর্শকদের মনে করিয়ে দেয় 1 শতাব্দী আগের সেই ব্যস্ত জীবনের কথা। ইতিহাস ঘেঁটে জানা যায়, এই জমিদার বংশের শেষ প্রদীপ ছিলেন জগবন্ধু জমিদার। তার সময়েই জমিদারি প্রথার সূর্য অস্তমিত হতে শুরু করে। একসময় যে বাড়ির আঙিনা লোকজনের আনাগোনায় মুখরিত থাকত, কালের বিবর্তনে তা আজ নিস্তব্ধ। গোপালচন্দ্র সর্দারের নামে এই এলাকার নাম গোপালদি হলেও এখানকার জনপদে ভূঁইয়া জমিদারদের অবদান এবং তাদের রেখে যাওয়া এই বিশাল অট্টালিকা আজও পর্যটক ও ইতিহাসবেত্তাদের সমানভাবে আকর্ষণ করে। 100 বছরের পুরনো এই ইটের খাঁজে খাঁজে লুকিয়ে আছে শাসন, শোষণ আর ঐতিহ্যের নানা না বলা গল্প, যা আজও আমাদের নিয়ে যায় এক সোনালী অতীতে। তো আমরা যে ভবনে রয়েছি এই ভবন থেকেই চেষ্টা করব নিচের ঘরগুলো, নিচের ভবনগুলোর অবস্থা দেখার। এ হচ্ছে এই চত্বরের অংশ, সেখানে 2টি টিউবওয়েল রয়েছে, মানুষ ব্যবহার করছে। আর যদি আমরা একটু হেঁটে এদিকে আসি, যেদিক দিয়ে আমরা নিচ দিয়ে প্রবেশ করতে পারিনি, অনেকে বসা ছিলেন। আর এদিকের এই যে ছোট্ট আরেকটি চত্বর রয়েছে, সেই চত্বরের অবস্থা হচ্ছে এমন, উপরে টিন দেওয়া হয়েছে, টিনগুলো একদম ভেঙে জরাজীর্ণ হয়ে গেছে।
এগুলো পরবর্তীতে যারা এখানে বসবাস করছেন তাদের সুবিধার জন্য হয়তো এগুলো যুক্ত করা হয়েছে। বাড়ির এরিয়াতে অনেক ফল ফলাদির গাছ রয়েছে, এখানে জাম্বুরা গাছও আছে। আমরা সন্দ্বীপের ভাষায় এগুলোকে বলি হচ্ছে সন্তরা। হ্যাঁ, তো এখানে জাম্বুরা রয়েছে, এখনও পাকেনি। আর এদিকে রয়েছে কাঁঠাল গাছ, দেখতে পাচ্ছেন কাঁঠাল ধরে আছে। জানি না এখানে যারা বসবাস করছে তারা তো এখানকার কেউ মূল মালিক না, সেক্ষেত্রে এগুলো কে বা কারা ভোগ করে, কিভাবে তারা ভাগ বাটোয়ারা করে, হ্যাঁ, আর এখানে সরকারি বা ভূমিকা কি কতটুকু সেটাও বুঝতে পারছি না। তো আমরা এখানে আরেকটি রেলিং দেখতে পাচ্ছি, ছোটোখাটো একদম চিকন সরু। আমরা এই রেলিং ধরে একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাব। অনেকটা ভয় লাগছে, ওখানে একটি ভবন দেখা যাচ্ছে আরেকটি, সেই ভবনের ছাদের উপরে গিয়ে একটু অত্র এলাকাটা দেখার চেষ্টা করব। এ হচ্ছে এই এলাকা, অনেক বড় এবং খুব সুন্দর, গাছালিতে ভরপুর পুরো এলাকা, খুব চমৎকার, খুব মনোরম অসাধারণ একটি পরিবেশে এই জমিদার বাড়িকে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ওইদিকে নদী বা বড় কোনো দিঘে কিছু একটা দেখা যাচ্ছে, বা খালের মতো বা শাখা নদীও হতে পারে। হ্যাঁ, সাধারণত জমিদার বাড়িগুলো তো নদী কেন্দ্রিক বা নদীর আশপাশে নির্মাণ করা হতো, তো এটাও হয়তো তার ব্যতিক্রম না। ওইদিকে অনেক বিস্তৃত সবুজ মাঠ, পাশাপাশি পানির একটা অংশ দেখা যাচ্ছে, এটা হয়তো শাখা নদী হতে পারে বা কোনো নদী হতে পারে বা কোনো পুকুর হতে পারে। তো আমরা যে ভবনে রয়েছি সে ভবনের উপরের অংশ ঘুরে ঘুরে দেখছি। আমি আছি, আমার বন্ধু ওমর ফারুক, সেও ঘুরে ঘুরে সব কিছু দেখছে। তো আমরা এই ভবনের পেছনের অংশে গিয়েছিলাম, সেই পেছনের অংশে উপর থেকে যদি একটু এইভাবে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, ওই যে ওইদিকে আমরা ছিলাম, ওইদিকে কুয়া রয়েছে, শৌচাগার রয়েছে, আর এদিকে হচ্ছে পেছনের অংশ। গাছগুলো প্রত্যেকটা ভবনে রয়েছে। হ্যাঁ, এদিকে পেয়ারা গাছও দেখা যাচ্ছে, মানে ফলের গাছের অভাব নেই, সব রকমের ফল রয়েছে এবং প্রত্যেকটা ফল গাছে ফলও রয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা রয়েছে, এখানে পেয়ারা ধরে আছে থোকায় থোকায়। এর পাশাপাশি আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কাঁঠাল গাছ রয়েছে, ওখানে বড় গাছ রয়েছে, আম গাছ রয়েছে, আম গাছে আমও আছে, প্রত্যেকটা গাছে ফল রয়েছে। আচ্ছা, আমরা ভেবেছিলাম যে আমরা দোতলার ঘরগুলোতে প্রবেশ করতে পারবো না, কিন্তু এখানে যারা থাকছেন তাদের সহযোগিতায় আমাদের সম্ভব হয়েছে, তারা আমাদের জন্য তালা খুলে দিচ্ছেন এবং আমরা প্রবেশ করতে পারছি। তো এখন যে ঘরটিতে রয়েছে এই ঘরটা অনেক বড় একটি ঘর। হ্যাঁ, কক্ষটা অনেক বড়। সাধারণত জমিদার বাড়িগুলোতে কিন্তু নাচঘর থাকতো, তো এটাকে মোটামুটি একটা দেখতে নাচঘরই মনে হচ্ছে সর্বোপরি। তো আমরা এখন এদিকে একটি সিঁড়ি দেখা যায়, এটা বোধহয় নিচতলার দিকে যায়, আর এদিকে যে সিঁড়িটি দেখা যাচ্ছে এটা সোজা দোতলায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা দোতলার ঘরে তো প্রবেশ করেছি, পাশাপাশি তিনতলার একদম ছাদেও আসতে পেরেছি। এখানে আগে বোধহয় সবার জন্যই প্রবেশ করা উন্মুক্ত ছিল, কিন্তু এখানে অনেক কিশোরী হয়তো এসে অনৈতিক কাজকর্ম করে থাকেন, সে কারণে অনেকে এটাকে লক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, এখন আর প্রবেশ করতে দেওয়া হয় না। বাকি আমরা এখন একদম যে ভবনটা গাছালি দিয়ে আবৃত হয়ে গেছে লতাপাতা দিয়ে, যে সেই ভবনের ছাদের অংশেই রয়েছি এবং আমরা এখান থেকে একটু পুরো এরিয়াটা দেখার চেষ্টা করব। আমরা দুজনের সাথে কথা বলছিলাম, তারা এখানে বলছেন যে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে নিচে, এ অংশে একটি স্কুল ছিল, শিক্ষা প্রতিষ্ঠান। এই জমিদার বংশের লোকেরা এটা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে এই বাড়িগুলোর দখল যারা নিয়েছেন একাধিক ব্যক্তি, তারা এটা ভেঙে চুরে ধ্বংস করে ফেলেছেন এবং জায়গাটাকে তারা তাদের মতো করে করছেন। গাছপালায় বেষ্টিত হয়ে যাওয়া ভবনটির ছাদে আসলাম, ঘুরে দেখলাম, আসলে দেখার মতো ওইভাবে নিচে কিছুই দেখা যাচ্ছে না, গাছপালা এভাবে ঘিরে ধরেছে, কিছুই দেখা যাচ্ছে না। অবশ্য নতুন একটা তথ্য পেয়েছি স্কুল সম্পর্কে। এখন নিচে যাচ্ছি আমরা, দেখা যাক আর কি আছে এই ঘরে। একদমই অন্ধকার, লাইটের কোনো ব্যবস্থা নেই, ঘুটঘুটে অন্ধকার। এখানে আরেকটি কক্ষ রয়েছে দোতলার ঘরগুলোতে, সেই কক্ষে এখানে খাট দেখা যাচ্ছে, বেড আছে, মশারি আছে, এখানে অনেকে হয়তো থাকেন, বসবাস করেন, সব কিছু রয়েছে, শোকেস থেকে শুরু করে আলমিরা সব রয়েছে এই ভবনটিতে। তো আমরা দোতলার ছাদেও গেলাম, দোতলাটাও ঘুরে দেখা হচ্ছে, কি চমৎকার লাগছে। আর এদিকের যে ভবনে দাঁড়িয়ে আছি আমরা, সেই ভবনে গাছালি দিয়ে একদম ভরে গেছে, দমকা বাতাস আসছে। এখানে জায়গাটা খুব মনোরম, খুব চমৎকার পরিবেশে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে, খুব চমৎকার। আমরা যতটুকু বুঝতে পারছি ভবনটা দুই অংশে ভাগ বাটোয়ারা হয়েছে। যে অংশটা ওই যে দেখতে পাচ্ছেন পুরোটা গাছ দিয়ে আচ্ছাদিত হয়ে গেছে, সেই ভবনটা মূলত ওই রফিক ম্যাজিস্ট্রেট নামের একজন ব্যক্তি এটা দখল করেছেন এবং ওটা ভাড়া দিচ্ছেন, তিনি ভাড়া নিচ্ছেন। পাশাপাশি ওই এরিয়ার যত ফল ফলাদি গাছ রয়েছে সব কিছু তিনি ভোগ করছেন। এখানে যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি, এই ভবনটা হচ্ছে হারি মেম্বার নামে কোনো একজন ব্যক্তি। উনি কি এখন বর্তমান মেম্বার নাকি? আচ্ছা, এখন মেম্বার নাই না?
উনি কি আওয়ামী লীগের কেউ ছিলেন? আওয়ামী লীগের নেতা ছিল। আচ্ছা আচ্ছা। হারি মেম্বার নামে একজন ব্যক্তি আওয়ামী লীগের নেতা, তিনি মূলত এই বাড়ির মালিক, মানে তথাকথিত মালিক। পরবর্তীতে কাগজপত্র ছাড়াই, কোনো বংশ পরম্পরা ছাড়াই যিনি মালিক হয়েছেন, হারি মেম্বার, তিনি এই বাড়িটা ভাড়া দিচ্ছেন এবং এই বাড়িটার সুফল তারাই ভোগ করছেন, পাশাপাশি এই বাড়ির আশপাশে যত ফলফলাদি গাছ আছে তারা ভোগ করছেন। অর্থাৎ দুই ভাগে এই বাড়ি বিভক্ত হয়েছে। একটা হচ্ছে রফিক ম্যাজিস্ট্রেট, উনি একটা ভোগ করছেন এক অংশ, আরেকটা অংশ ভোগ করছেন হারি মেম্বার নামে কোনো একজন আওয়ামী লীগের নেতা বা মেম্বার, এই টাইপের কেউ। এখানে একটি মন্দির ছিল, খুব অসাধারণ দৃষ্টিনন্দন একটি মন্দির ছিল, সেই মন্দির ভেঙে ফেলা হয়েছে। এখন এখানে একদম কিছুই নেই, কেউ আসলে বুঝতেই পারবে না যে এখানে একটি মন্দির ছিল একসময়। তার কোনো ধ্বংসাবশেষও অবশিষ্ট নেই, একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আর এখানে বড় বড় গাছও উঠে গিয়েছে, মানুষ এখানে অটো, ভ্যান, বিভিন্ন যানবাহন এখানে রাখছেন, এখন পার্ক করছেন, এ হচ্ছে। আর ওইদিকে অনেক ময়লা একটি অংশ দেখা যাচ্ছে, খুব আবর্জনা ওখানে, বর্জ্য পদার্থ দেখা যাচ্ছে। আর এই সাইডটাই ছিল সেই চমৎকার চমকপ্রদ মন্দিরটা, যেটা ভেঙে ফেলা হয়েছে একদম। এবং বিচার, দেশে তো বিচার নাই, দেশে বিচার নাই, দেশে তো বিচার নাই। দেশে হুন আছে, হুন থাকলে না আমরা বিচার পাইতেন, ওখানে তো হুন নাই, দেশে বিচার নাই। জোরদার মুলুক তার আনা সাধারণ গরিব মানুষ ডরে, হিন্দু মানুষ হুমকি দিলে বইয়া থাকুন লাগে, ডরে। আই রাখতে এলে ওদের নেনটা দরদা মরদা ভাঙ্গা লাইতেছি লাগবে কথা কো না, গেরিল মেলি সব ভাঙ্গা নিতে থাকা। গেরিল ওদের দেন না, ওদের সুন্দর গেরিল গিলি দেখছেন ডিজাইন করা, এটি সব ভাঙছে। আমরা যে বাড়িতে আছি তিনি আমাদেরকে মোটামুটি বাড়ির সব কিছু ঘুরে দেখিয়েছেন এবং বর্তমান সময়ে এই বাড়িগুলো কারা দখল করে খাচ্ছেন সেসব সম্পর্কে বলেছেন। আমি প্রথমে ওনাকে ক্যামেরায় আনতে চাইনি, আমি ভেবেছিলাম ওনার ব্যক্তিগত কোনো ক্ষতি হলেও হতে পারে। সেক্ষেত্রে এখন উনি নিজে কথা বলছেন এবং বলছেন তিনি কাউকে ভয় পান না। আমার খুবই ভালো লেগেছে এবং উনি হিন্দু সম্প্রদায়েরই এবং খুব দাপটের সাথে তিনি তাদের অতীত নিয়ে কথা বলে যাচ্ছেন। তাদের অতীতকে যারা বিনাশ করেছে, ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে এখন তিনি এখনও রুখে দাঁড়াতে চাচ্ছেন, তিনি বিচার চাচ্ছেন, কিন্তু দেশে তো বিচার নেই। তো মানুষ হামলা দিতে বুঝছেন না, যাক মাইনা আমরা তো গরিব মানুষ, হিন্দু মানুষ, আমরা এমবি ডরাই। আচ্ছা আচ্ছা। সব এই যে বাইঙ্গা সিঙ্গানি লোক, এই যে সব কিছু বাড়ির মালিকেরা, কিন্তু কিছু প্রতিবাদ করতে গেলে মারধর করতো, আপনাদেরকে মারধর করতো। হ্যাঁ। এবং সাংবাদিকদের সাথে আপনারা বিভিন্ন সময় কথা বলেছেন, এই নিয়ে আপনাদেরকে চোখ রাঙিয়েছে, না না মারধর করেছে এমন কিছু? সাংবাদিকরা আইসে প্রশ্ন করছে, জিজ্ঞাসি সব হাসা কথা কয়ে দিছি, যেটা সত্য এটা। হ্যাঁ। আমার তো জন্ম হয়েছে এই বাইক, আচ্ছা আচ্ছা। এই বাড়ির মধ্যে জন্ম হয়েছে, আমরা তো অনেক কিছু দেখছি। ওখানে তো মনে করেন কম দামি মানুষ এই বাড়ি কিনছে, ওখানে দুনিয়া টের মালিক আছে গা, এই যে বুক করে খাইতেছে। এই বাড়ি বিরাট বড় বাড়ি, 32 কানি বাড়িটা। আর সাধারণত এরকম অনেক বাড়ি আছে, জমিদার বাড়ি হ্যাঁ, বাংলাদেশে, তেলি বাড়ি, সর্দার বাড়ি, ওগুলা কই? এটি সামনে সামনে। হ্যাঁ। এটা কি ভুঁইয়া বাড়ি? হ্যাঁ, এটা বিয়া বাড়ি। ভুঁইয়া বাড়ি। এখন তেলিবাড়ি, সর্দার বাড়ি কি সামনে? হ্যাঁ, সামনে। আমরা যেতে পারবো? যেতে সব পারবেন। অবশিষ্ট আছে নাকি? সব কিছু আছে। তাহলে তো ওখানে যাওয়া দরকার সব, কারণ 3 বংশ মিলে তো হ্যাঁ হ্যাঁ। একটা ইয়ে হয়েছে এখানে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখালেন এবং পাশাপাশি আপনি যা বললেন যে আপনি সত্য কথা বলেন এবং সাংবাদিকরা আসলে আপনি একটু ঘুরে ঘুরে দেখান, কথাবার্তা বলেন, সত্য যা তা বলেন এবং যারা যাগুলো দখল করে খাচ্ছে তাদের থেকে আপনি হুমকির শিকার হন। মাঝে মধ্যে আপনাদের ঘরে এসে দরজা ভেঙে ফেলে আপনাকে মারধর করার চেষ্টা করে, এগুলো আমি অবশ্যই একদম বিনা কাটে আমি ইউটিউবে দেব। তো আশা করছি আপনার কোনো আপত্তি নেই নাকি? না। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু আগে আপনাদেরকে একটা মিস ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি ভেবেছি গোপালদি জমিদার বাড়ি বলতে শুধুমাত্র এটাই আমরা দেখেছি, এটাই আমি জেনেছি। তো সেক্ষেত্রে আমি ভেবেছি 3টা বংশ, সর্দার, ভুঁইয়া, তেলি, 3 বংশ হয়তো এই বাড়ি কেন্দ্রিক তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন, আদতে না। তো যিনি আমার সাথে কথা বলছিলেন ক্যামেরায়, তিনি একটু আগে আমাকে বললেন যে না, এটা শুধুমাত্র ভুঁইয়া বংশের যারা ছিলেন তাদের জমিদারির অধীনে ছিল এই বাড়িটা। এর পাশাপাশি তেলি একটি বাড়ি রয়েছে, সর্দার বাড়ি রয়েছে আরেকটি। সব থেকে পাওয়ারফুল জমিদার ছিল সর্দার বংশ, আমি পড়েছি অনলাইনে। তো আমরা সেই দুটো বাড়িতে যাওয়ার চেষ্টা করবো। আমরা যদি উনি আমাদের সাথে কথা না বলতেন, আমরা হয়তো সেই বাড়িতে যেতামই না, সেই বাড়ি ভিডিও করতাম না। তো আমরা এই ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করব ভিডিওটা 2 ভাগে ভাগ করে ইউটিউবে প্রকাশ করার, সেক্ষেত্রে আপনাদেরও দেখতে সুবিধা হবে। তো আমরা এখন তেলি বাড়ি এবং সর্দার বাড়ি যে দুটো রয়েছে সেগুলো একটু কভার করার চেষ্টা করব। তারা বলছেন যে এই বাড়িগুলোর অবস্থা যে আজকে এত করুণ, যারা এই বাড়ির দখলদার 2 জন ব্যক্তি, হ্যাঁ, তাদের কারণে ঠিক এই বাড়িগুলোর বর্তমানে এই অবস্থা। তো আমরা দেখি এখন তেলি বাড়ি আর সর্দার বাড়ি কী অবস্থায় রয়েছে। আপাতত ভুঁইয়া বাড়ি থেকে বের হচ্ছি।